ডিয়ার স্টুডেন্টস, শুরু করছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস। আমরা গতদিন যে চ্যাপ্টারটা পড়েছিলাম সেটা ছিল বাতাস, ঝড়ো, সাইক্লোন। এই চ্যাপ্টারটার যে অবশিষ্ট অংশ রয়ে গেছে সেটা আজকে আমরা পড়ব। তাহলে আমরা এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট পড়ছি এখন। ঠিক আছে, শুরু করতে যাচ্ছি। উইন্ড, স্টর্ম অ্যান্ড সাইক্লোন। আমরা অলরেডি বাতাস কী, কীভাবে সৃষ্টি হয়, কেন সৃষ্টি হয় সেটা জেনে গেছি। ঠিক আছে, তাহলে আজকে আমি ঝড় দিয়ে শুরু করব। তোমরা ঝড় কি জানার আগে চলো আমরা একটু দেখে নিই বৃষ্টি কিভাবে সৃষ্টি হয়। ঠিক আছে, বৃষ্টি কিন্তু আমাদের জন্য একটা আশীর্বাদ। কেন? কারণ ভারত একটা কৃষিপ্রধান দেশ। এখানে কৃষকরা তাদের যে চাষাবাদ সেটার জন্য বৃষ্টির উপর কিন্তু নির্ভরশীল, তাই তো? কিন্তু বৃষ্টি অনেক সময় আমাদের অভিশাপে পরিণত হয়। কখন? যখন বৃষ্টি বন্যায় পরিণত হয় তখন কি হয়? ঘরবাড়ি একদম জলের নিচে ডুবে যায়। ঠিক আছে, তখন মানব জীবন একটা ওটাতে একটা ব্যাঘাত ঘটে, তাই তো? সেটা তোমরা জানো। এই ধরনের অনেক ধরনের বন্যা তোমরা দেখেছো, তাই তো? তাহলে দেখি বৃষ্টি কিভাবে সৃষ্টি হয়। দেখো, এখানে আমি একটা পাহাড় আঁকছি। পাহাড় থেকে নদীর সৃষ্টি হয় আমরা জানি। তাহলে এভাবে নদী এলো, নদীতে জল থাকে। এখানে আছে সূর্য। সূর্যর যে কিরণ পড়ছে, সূর্য আমাদের তাপ এবং আলো দেয়। সেই তাপে এই যে জলটা সেটা জলীয় বাষ্প হয়ে যাচ্ছে। তাহলে এখানে জলীয় বাষ্প হয়ে যাচ্ছে। যে প্রক্রিয়া সেটাকে আমরা বলি, তোমরা সবাই জানো, সেটা হলো বাষ্পীভবন। তাহলে এখানে বাষ্পীভবন প্রক্রিয়ায় জল কিসে পরিণত হচ্ছে? জলীয় বাষ্প। আমি এখানে জলীয় দ্রবণ বলে ফেলেছিলাম। এখানে জলীয় বাষ্পে পরিণত হয়। ঠিক আছে, এই জলীয় বাষ্পটা কি একটা গ্যাসীয় পদার্থ, আর জল হলো তরল পদার্থ। এখন এই জলীয় বাষ্পটা যখন বায়ুমণ্ডলের উপরের দিকে যায় তখন কি করে সেটা অপেক্ষাকৃত যখন শীতলতম স্থান পায় সেইখানে গিয়ে, ধরো এদিকে গিয়ে সেটা মেঘে পরিণত হয়। ঠিক আছে, এখানে মেঘ সৃষ্টি হয়। তাহলে মেঘটা আমি আর একটু উঁচুতে দিচ্ছি। পাহাড়ের গায়ে তো এটা লেগে থাকে না, আরও উঁচুতে থাকে। তাহলে এই মেঘ আবার কি করে যখন ভারী হয়ে যায়, অনেকগুলো জলবিন্দু ভারী হয়ে যখন যায় তখন সেটা আবার পৃথিবীতে নেমে আসে। ঠিক আছে, তাহলে এই যে মেঘ সৃষ্টি হচ্ছে বাষ্প থেকে। ঠিক আছে, মানে গ্যাসীয় পদার্থ থেকে তরল পদার্থ সৃষ্টি হচ্ছে। যে প্রক্রিয়া তৈরি হচ্ছে সেটা, তাকে আমরা কি বলি? তোমরা সবাই জানো, তাকে বলা হয় ঘনীভবন বা কনডেনসেশন। তাহলে কি দেখছি আমরা? জলীয় বাষ্পে পরিণত হচ্ছে, তরল থেকে গ্যাসীয় পদার্থে পরিণত হচ্ছে। যে প্রক্রিয়া সেটাকে আমরা বাষ্পীভবন বলি। আর জলীয় বাষ্প যখন জলে পরিণত হয় বা এখানে মেঘে পরিণত হয়, মেঘ হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো ঘনীভবন। ঠিক আছে, এই মেঘটা কি হয়? মেঘ কিন্তু ছোট ছোট জলবিন্দু। ঠিক আছে, এখানে তাপ ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে তাপ যখন বর্জন করছে তখন গ্যাসটা, জলীয় বাষ্পটা মেঘে পরিণত হচ্ছে। মেঘটা যখন ভারী হয়ে যাচ্ছে তখন অধঃক্ষেপণ প্রক্রিয়ার সাহায্যে সেটা নিচে চলে আসছে। ভারী হয়ে যাচ্ছে, এই জন্য ভারী জিনিসকে নিচের দিকে চলে আসে। তাহলে ঘনীভবনের পরে যখন অধঃক্ষেপণ প্রক্রিয়া হয় তখন এটা আবার জলে আবার সমুদ্রে চলে আসে। তাহলে এখানে একটা চক্র আমরা দেখতে পাচ্ছি, সাইকেল, ওয়াটার সাইকেল। ঠিক আছে, তাহলে বাষ্পীভবনকে আমরা কি বলি ইংলিশে? ইভাপোরেশন। এখানে ইভাপোরেশন হচ্ছে, ইভাপোরেশনের পরে আবার কনডেনসেশন হচ্ছে, আবার ইভাপোরেশন হচ্ছে, কনডেনসেশন হচ্ছে। তাহলে এখানে একটা আমরা সাইকেল পাচ্ছি, চক্র পাচ্ছি। তাহলে এইভাবেই বৃষ্টি হয়। ঠিক আছে, বোঝা গেল তো?
তাহলে আমরা বুঝতে পেরেছি যে বৃষ্টি কীভাবে হয়। তাহলে ঝড় জিনিসটা কি? আমি তোমাদের প্রথম ক্লাসে বলেছিলাম যে যখন জলের সাথে ধুলাবালি মিলে যায়, ঠিক আছে, এবং যখন বাতাসের যে গতি সেটা অনেক বেড়ে যায়, তখন সেই রূপটাকে আমরা ঝড় বলি, তাই তো? ভারতের জলবায়ু কীরকম? ভারত হলো একটা মানে অনেক উষ্ণ, ঠিক আছে, অনেক গরম, মানে গরমের দিনে তো ভারতের কি টেম্পারেচার অনেক, তাপমাত্রা অনেক বেশি থাকে, তাই না? তাহলে ভারত একটা উষ্ণ আর্দ্র, ঠিক আছে, উষ্ণ আর্দ্র একটা কি বলে এটাকে, ট্রপিক্যাল, হ্যাঁ, ট্রপিক্যাল রিজন, হ্যাঁ, সেটাকে আমরা বাংলাতে বলতে পারি ক্রান্তীয় অঞ্চল। আমি গতদিন তোমাদের দেখিয়েছিলাম যে আমি গ্লোবটা এঁকেছিলাম, ঠিক আছে, পৃথিবীর যে একটা যে রূপ গ্লোব, হ্যাঁ, সেটাতে আমি কি দেখিয়েছিলাম, ভারত কোথায় অবস্থিত? ট্রপিক অফ ক্যান্সার, তাই না? কর্কট ক্রান্তি রেখা যেখানে আছে ওইখানে। তাহলে ওই জায়গাতে সূর্যের কিরণটা অনেকটা সরাসরি পড়ছে, এজন্য ভারতের যে মানে কোন জায়গাতে অবস্থিত, কি বলছি, ক্রান্তীয় অঞ্চল, ট্রপিক্যাল রিজনে অবস্থিত। তাহলে কি ভারত খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে, ভারতের যে আবহাওয়াটা সেই জন্য কীরকম, একদম উষ্ণ এবং আর্দ্র। তাহলে এইখানে কি হচ্ছে, বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে হয়, ঝড় বৃষ্টি। কেন? কারণ তাড়াতাড়ি যদি কেন গরম হচ্ছে, এই যে জল বা জলের উপর যে বায়ু আছে সেটা খুব দ্রুত গরম হয়ে এটা তাপ বেশি পাচ্ছে, এই জন্য এটা অনেক পরিমাণে জলীয় বাষ্প এখানে তৈরি হচ্ছে। এবং এই যে বায়ু যে উপর দিকে নিয়ে যাচ্ছে জলীয় বাষ্পটাকে, জলটাকে নিজের সাথে বহন করে, সেটার স্পিড কিন্তু অনেক বেশি, গতি অনেক বেশি। তাহলে এই অনেক স্পিডে এখানে জলীয় বাষ্প মানে গ্যাস উপরের দিকে উড়ে যাচ্ছে, এবং এই যে জলবিন্দুগুলি আবার সেই একই স্পিডে নিচের দিকে চলে আসছে, ঠিক আছে। বৃষ্টি কি জলবিন্দুর অনেকটা সমষ্টি, অনেকগুলো জলবিন্দু একসাথে মিলেই তো বৃষ্টি হয়। তাহলে জলীয় বাষ্প উপর দিকে গেল আর বৃষ্টি নিচের দিকে আসছে। এই যে তাদের মধ্যে যে একটা মানে অত্যন্ত দ্রুত যে একটা গতি, সেই গতিটার কারণেই কিন্তু কি হচ্ছে, বজ্র এবং বিদ্যুৎ যে চমকায় সেটা হচ্ছে। তাহলে আমরা কি দেখছি, এখানে থান্ডার স্টর্ম হচ্ছে, তাই তো? তাহলে এই স্পিডের কারণে যে এই যে বায়ু জলীয় বাষ্প রূপে জলকে বহন করে উপর দিকে যাচ্ছে, আর জল, হ্যাঁ, জলবিন্দু রূপে বৃষ্টি নিচের দিকে আসছে, এই দুইটা কাজ একসাথেই তো হচ্ছে, খুব স্পিডে হচ্ছে কিন্তু এটা, ঠিক আছে। এই যে প্রাকৃতিক যে একটা প্রক্রিয়া সেটা খুবই দ্রুত গতিতে হচ্ছে, এই কারণে কি হচ্ছে, আমরা কি দেখি, এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এভাবেই সৃষ্টি হয়, ঠিক আছে। এত গতি, বায়ুর এত গতি, এই জন্য চারিদিকে যা আছে সে তা মানে ভেঙে ফেলছে, ধুলাবালিগুলো কি হালকা, এগুলোকে নিজের সাথে নিয়ে চলে যাচ্ছে, বহন করে নিয়ে আসছে, ঠিক আছে স্টুডেন্টস। তাহলে আমরা এখানে কি দেখছি, যে উপরের দিকে যে প্রবাহিত বায়ু, ঠিক আছে, যে ঊর্ধ্বমুখী এটা একটা বায়ু প্রবাহ সৃষ্টি করছে, ওকে স্টুডেন্টস। তাহলে প্রবাহিত বায়ু একটা ঊর্ধ্বমুখী বায়ু প্রবাহ সৃষ্টি করছে, আর নিচের দিকে নেমে আসা যে জলবিন্দুগুলি তাদের যে দ্রুত গতি, এই দুই যে প্রক্রিয়া যে একসাথে যে চলছে, ঠিক আছে, এই দ্রুত গতির কারণেই বজ্রবিদ্যুৎ বা ঝড় বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। দেখো আরেকটু দেখে নাও, আমরা জেনে গেছি কিভাবে বৃষ্টি হয়, এখন ঝড় কেন হচ্ছে। ঝড় হচ্ছে আমাদের ভারতের জলবায়ু যে ধরনের, সেই ধরনের অঞ্চলগুলোতে বেশি বৃষ্টিপাত হয়, ঠিক আছে। আর গরমের দিনে কি টেম্পারেচার বেশি থাকে, তাপমাত্রা বেশি থাকে, এজন্য বেশি পরিমাণে জলীয় বাষ্পে পরিণত হচ্ছে এবং খুব দ্রুত হচ্ছে, তাই না। তাহলে এই যে দ্রুত গতির যে চক্রটা চলছে, বৃষ্টি হচ্ছে আবার জলীয় বাষ্প হয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, মানে একটা চক্র চলছে, দেখালাম আমি তোমাদের চক্রটা। তাহলে এইভাবেই কিন্তু আমাদের ঝড়টা হচ্ছে, ঠিক আছে। ঝড় কি তোমরা বুঝে গেছো? এখন দেখো, এই যে জল থেকে যে জলীয় বাষ্প হয়, ঠিক আছে, এখানে জল কিন্তু তাপ গ্রহণ করে, নয়তো এই বাষ্পীভবন হবে না, ঠিক আছে। তাহলে জল তাপ নিয়ে এই যে জলীয় তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় চলে যায়। আবার এই জলীয় বাষ্পটা যখন জল হয়, গ্যাসের থেকে তরল অবস্থায় আসছে, তখন কিন্তু সে তাপ কি করে ছেড়ে দিচ্ছে। তাহলে বায়ুমণ্ডল থেকেই
জল যখন বাষ্পে পরিণত হয়েছিল তাপ গ্রহণ করেছিল, আবার বায়ুমণ্ডলের মধ্যে যখন এই ঘনীভবন হচ্ছে, ঠিক আছে, যখন জলীয়বাষ্প থেকে মেঘ হচ্ছে তখন কিন্তু তাপটা বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে। তাহলে এই তাপটা কে গ্রহণ করছে? আশেপাশের যে বায়ু আছে। ওকে স্টুডেন্টস, যে আশেপাশের যে বায়ু আছে সেই তাপটাকে গ্রহণ করে বায়ুগুলো কি করে তাপে প্রসারিত হয়ে যায়, আমরা পড়েছিলাম। তাহলে প্রসারিত হয়ে সেই বায়ু উপরের দিকে আবার উপরের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে উপরের দিকে যখন চলে যাচ্ছে সেই বায়ুটা, তখন তার ওই যে শূন্য স্থানটা যে পূরণ করার জন্য কি করে আশেপাশের বায়ুগুলো দ্রুত চলে আসে ওই নিম্নচাপ অঞ্চলে, ঠিক আছে। বুঝতে পারছো কি বলছিলাম আমি? যখন জলীয় বাষ্প মেঘে পরিণত হয়, যখন গ্যাস থেকে আমরা তরল জল পাচ্ছি, মেঘ পাচ্ছি, মেঘ কিন্তু জলীয় পদার্থ আমি বলবো এখানে, মেঘ ছোট ছোট জলবিন্দু, কিন্তু হালকা থাকে এই জন্য ভাসতে থাকে, যখন ভারী হয়ে যায় নিচে চলে আসে। ওকে স্টুডেন্টস, তাহলে এখানে কি করে আমি এখন এখানে তোমাদের দেখালাম যে জলীয় বাষ্প থেকে যখন জল হয় তখন কিন্তু তাপ কিন্তু ছেড়ে দেয়, মাইনাস হচ্ছে তাপ, আর এখানে প্লাস হয়, তাপ ইউজ হচ্ছে। তাহলে তাপ যে ছাড়লো সেই তাপটা কোথায় গেল? বায়ুমণ্ডলে তো গেল। তাহলে বায়ুমণ্ডলে যখন সেটা বায়ুমণ্ডলের যে বায়ু আছে সেটাকে গরম করে দিচ্ছে, আর গরম বায়ু উপরের দিকে চলে যাচ্ছে, তাহলে এখান থেকে বায়ু আবার উপরের দিকে একদম কি করছে? দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। তাহলে ওইখানে কি শূন্য স্থান হয়ে যাবে। ওই শূন্য স্থানটা পূরণ করার জন্য যে এখানে যে নিম্ন চাপের যে সৃষ্টি হয়, চাপ যে কমে যাচ্ছে, আমরা কি জানি যে জায়গাতে কি, হ্যাঁ, যখন স্পিড বেড়ে যায়, তাই তো, গতি যখন বেড়ে যায় বায়ুর তখন চাপটা কমে যায়। তাহলে ওই যে শূন্য স্থানটাতে চাপ কম থাকবে, ঠিক আছে। চাপ কম থাকায় ওই অঞ্চলটাতে আশেপাশের যে বায়ু আছে সেটা দ্রুতগতিতে ওই শূন্যস্থানটাকে পূরণ করার জন্য ছুটে যায়, ঠিক আছে। তাহলে এভাবে দেখা যাচ্ছে যে আশেপাশের যে এখানে যে একটা অঞ্চল যেটা আমরা নিম্নচাপ অঞ্চল বলবো, সেই নিম্নচাপ অঞ্চলের চারিদিকে কি করে একদম এভাবে ঘুরছে। কে ঘুরছে? বায়ু খুব দ্রুত গতিতে ঘুরছে। তাহলে এই ঘোরার কারণে কি হচ্ছে? বায়ুর এই একটা চক্রাকার আবর্তন হচ্ছে, একটা সাইক্লিক রোটেশন হচ্ছে, ঠিক আছে। কার আশেপাশে? নিম্নচাপ অঞ্চলের আশেপাশে। এভাবে এটা ধারাবাহিকভাবে চলতে থাকে। তার ফলে কি হয়? একটা তীব্র নিম্নচাপ সৃষ্টি হয়, ঠিক আছে স্টুডেন্টস। তাহলে এই যে তীব্র নিম্নচাপটা সৃষ্টি হচ্ছে, এর কারণে কি হচ্ছে? এই বায়ুর যে গতি আরও দ্বিগুণ হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়। তাহলে উচ্চ গতি সম্পন্ন বায়ু কি করতে থাকে? চক্রাকারে ঘুরতে থাকে। তাহলে এই যে অবস্থাটা, ঠিক আছে, বায়ুমণ্ডলের আবহাওয়ার এই যে অবস্থা, এটাকে আমরা বলি সাইক্লোন। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে সাইক্লোন কেন হচ্ছে? মূলত একই ব্যাপার সব, হ্যাঁ, যে বায়ুর গতি বৃদ্ধি পাচ্ছে। আর বায়ুর গতি কেন বৃদ্ধি পাচ্ছে? সেটা হলো গরমকালে হয়ে যায় তাপ যে এখানে ছাড়ছে। কে ছাড়ছে? এই যে বিক্রিয়াটা হচ্ছে, এই যে প্রক্রিয়াটা হচ্ছে, ঠিক আছে, এটা প্রক্রিয়া বলবো আমরা, কারণ এটা একটা ভৌতিক, হ্যাঁ, ভৌত একটা প্রক্রিয়া। তাহলে এখানে এই জন্য এখানে তাপ পাচ্ছে বায়ুমণ্ডল। তাহলে তাপের ফলে বায়ু প্রসারিত হচ্ছে, বায়ু প্রসারিত হলে হালকা হয়ে যায়, তাহলে উপরের দিকে চলে যায়, ঠিক আছে। বুঝতে পেরেছ নিশ্চয়ই যে কীভাবে ঝড় সৃষ্টি হয়, কীভাবে সাইক্লোন সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে আমরা দেখি এই যে ঝড়, ঠিক আছে, ঝড় যখন হয় তখন আমাদের কি মানে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, ঠিক আছে। আমাদেরকে যখন দেখবো ঝড় আসছে তখন আমরা সতর্ক হয়ে যাব, এই কাজগুলো আমরা করব না, তাহলে আমাদের কোনো বিপদ হবে না। কি দেখো, একটা হলো যখন ধরো এরকম একটা জায়গাতে তুমি একটা বনের কাছাকাছি আছো, একটা জঙ্গলের কাছাকাছি, তখন তুমি কোনো বিচ্ছিন্ন কোনো গাছের নিচে গিয়ে দাঁড়াবে না। যেমন একটা গাছ শুধু খালি একা দাঁড়িয়ে আছে, সেই গাছের নিচে, বড় গাছের নিচে দাঁড়াবে না। এর থেকে ভালো তুমি ওই বনের মধ্যে যে ছোট ছোট গাছগুলো আছে ওইগুলোর নিচে গিয়ে আশ্রয় নাও, ঠিক আছে। এবং মাটিতে কখনো শুয়ে পড়বে না, ঠিক আছে। তাহলে 1 নম্বর এটা মনে রাখতে হবে, যখন আমরা বন জঙ্গলের কাছাকাছি যাব ছোট গাছের নিচে আশ্রয় নেব। তারপরে কি? তারপর যখন বৃষ্টি হয় আমরা কিন্তু জানালা খুলে রাখবো না। জানালা কী দিয়ে বানানো হয়? জানালার মধ্যে যে যে গ্রিলের যে পাত থাকে এগুলো কিন্তু লোহার তৈরি থাকে, এটা ধাতু দিয়ে তৈরি। আর আমরা কি জানি? ধাতু কি তড়িতের সুপরিবাহী, যে বিদ্যুৎ চমকাচ্ছে, তাই সেটার থেকে কিন্তু আমাদের কোনো মানে
এখানে বিপদ হতে পারে। ঠিক আছে, তাহলে জানালার কাছে আমরা বসবো না। আবার যখন যদি আমরা জলে থাকি, জলে স্নান করছো তোমরা বা নৌকাতে, তখন তোমরা সঙ্গে সঙ্গে জল থেকে ঘরে চলে আসবে। ঠিক আছে, জলেও থাকা উচিত নয়, কারণ আমরা কি জানি যে বিশুদ্ধ জল কি করে তড়িৎ পরিবহন করে না, কিন্তু জলের মধ্যে অনেক কিছু অবিশুদ্ধ মানে যখন হয়ে যায়, শুদ্ধ থাকে না জল, অনেক কিছু মিশ্রিত থাকে, তাই তো, তার জন্য সেটা তড়িৎ পরিবহন করবে। তারপরে আছে যে ছাতাগুলো আছে আমাদের, ছাতাগুলোর উপরে কি থাকে, অনেকগুলো ছাতার উপরে ধাতব টুপি থাকে, ধাতুর তৈরি একটা টুপির মতো থাকে। ওই ধরনের ছাতা নিয়ে আমরা বৃষ্টির দিনে যদি যাই, যদি বজ্রবৃষ্টি হয় তাহলে কিন্তু সেটাও থেকেও আমাদের কোনো বিপদ হতে পারে। তাহলে ঠিক আছে স্টুডেন্টস, তাহলে ঝড়ের থেকে রক্ষা পাওয়ার জন্য যখন ঝড় হবে, ঝড় তো হয়ই, এখন আমাদের বর্ষাকাল আসছে, তাহলে তখন আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখেছি, ঝড় কিভাবে সৃষ্টি হয় জেনে গেলাম, সাইক্লোন সম্বন্ধেও আমরা জেনে গেছি। তাহলে সাইক্লোনের কারণে কিন্তু অনেক ধ্বংস হচ্ছে। ওকে স্টুডেন্টস, অনেক মানে কি হয়, সাইক্লোন অনেক কি করে চারিদিক মানে ভেঙে একদম নষ্ট করে দেয় বাড়িঘর, তাই না? এই যে যাতায়াত ব্যবস্থা, তারপর যোগাযোগ ব্যবস্থা, এগুলো সব বিচ্ছিন্ন করে দেয়। ঠিক আছে, তাহলে কি ক্ষতি হচ্ছে, মানব যে সম্পত্তি, আমাদের পশু পাখি সবারই ক্ষতি হচ্ছে, ঠিক না? তাহলে এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। সাইক্লোন কিন্তু খুবই বিপজ্জনক। ঠিক আছে, কারণ এটা বাতাস খুব প্রবল থাকে সাইক্লোনের মধ্যে। ওকে স্টুডেন্টস, তাহলে এই যে সাইক্লোন, সাইক্লোনের কিন্তু বিভিন্ন নাম আছে। ঠিক আছে, আমরা কি করি, আমরা যে ভারতবাসীরা, আমরা কিন্তু সাইক্লোনকে সাইক্লোনই বলি, ঠিক তো? কিন্তু আমেরিকার মধ্যে সাইক্লোনের একটা আলাদা নাম আছে, এটাকে বলে হ্যারিকেন। ওকে, এবং জাপানে এটাকে বলে টাইফুন। বিভিন্ন নাম, একই জিনিস। জাপানে কি বলে, টাইফুন। এবং ফিলিপাইন্সেও এটাকে টাইফুন নামে এটা ওখানে বিখ্যাত। বুঝতে পারছো তো? তাহলে এটা বিভিন্ন নাম কিন্তু একই জিনিস, কিন্তু একই। ঠিক আছে, তাহলে এরপর আমরা দেখব টর্নেডো। টর্নেডো একটা মানে স্পেশাল ধরনের ঝড়কে বলা হয় টর্নেডো। হ্যাঁ, টর্নেডোটা কিন্তু ভারতবর্ষে খুব একটা দেখা দেয় না, কিন্তু অন্যান্য দেশে এটা দেখা যায়। এটা হলো একটা ফানেল আকৃতির, হ্যাঁ, ফানেল আকৃতির কালো মেঘ, একদম মাটি থেকে, ভূমি থেকে আকাশ পর্যন্ত এটা বিস্তৃত থাকে। অনেক সময় যখন ঝড় বৃষ্টি হয় তখন দেখা যায় যে একদম নিচের থেকে একদম আকাশ পর্যন্ত ফানেলের মতো একটা আকার, মেঘে ঢাকা হয়ে থাকে আকাশ। তাহলে সেটাকে কি বলে, সেটাকে বলে টর্নেডো। টর্নেডোর কিন্তু মানে সেরকম মানে এত প্রবলশালী না টর্নেডো। ঠিক আছে, টর্নেডোটা দুর্বল প্রকৃতিরই হয়। টর্নেডো ঘন্টায় প্রায় 300 কিলোমিটার বেগে ছুটতে পারে। বুঝতে পারছো? তাহলে এখানে কি বলছি আমরা, ঝড়, এক ধরনের ঝড়, এখানে বাতাসের গতিটা লক্ষ্য করা যায়। টর্নেডোগুলো সাইক্লোনের ভিতরে থাকে, মানে ঝড় বৃষ্টি যখন হতে থাকে তখন এই ধরনের দেখা যায়। সাইক্লোনের যে সাইক্লোন কি একটা, আমি কি বলেছি, চক্রাকার আবর্তন, এটার ভিতরের জায়গাটাতে এরকম টর্নেডো থাকতে পারে। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আমরা কি দেখলাম, ঝড়, হ্যাঁ, এবং কি সাইক্লোন কি আমরা জানতে পারলাম, কিভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি সাইক্লোনে পরিণত হয়। ওকে, তাহলে এই যে আমাদের যে ভারতবর্ষের কোন রাজ্যে বেশি সাইক্লোন হয় তোমরা জানো? কিছুদিন আগেও তো একটা সাইক্লোন হয়েছিল, ফোনি, নাম শুনেছো তোমরা নিশ্চয়ই, তাই না? ভারতবর্ষে দেখা যায় মানে প্রায় প্রত্যেক বছরই উড়িষ্যা রাজ্যটি থেকে কিন্তু ঝড় বৃষ্টি খুব বেশি হয়, তাই না? কারণ এটা সমুদ্রের খুব কাছে, তার ফলে যে সমুদ্রের যে বায়ু, যেটা অনেক জল বহন করে নিয়ে আসে নিজের সাথে, সেখানে বৃষ্টি হচ্ছে। এবং ভারত যে ধরনের আমি বললাম জলবায়ু যেরকম, ভারতের যে খুব তাড়াতাড়ি, খুব দ্রুত, হ্যাঁ, জলে বাষ্প হয়ে যাচ্ছে, তাই না? তাহলে বায়ু উপরের দিকে চলে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। এই কারণে এখানে ভারতের মধ্যে সাইক্লোনও কিন্তু উড়িষ্যাতে বেশি দেখা যায়। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আমরা কি দেখলাম, আমরা ঝড় এবং সাইক্লোন সম্বন্ধে জেনেছি, এবং আমরা ঝড়ের সময় কিভাবে সতর্ক থাকবো সেটাও আমরা জেনেছি। চলো তাহলে দেখি
এই যে সাইক্লোনের সময় কিন্তু সাইক্লোন যদি হয় তুমি যেই এলাকাতে আছো সেই এলাকাতে, তাহলে তোমাকেও কিন্তু কিছু মানে সতর্কতা অবলম্বন করতে হবে। সেটি কি চলো দেখি। অনেক সময় কি হয়, সাইক্লোনের ফলে জল কি হয়, দূষিত হয়ে যায়, সংক্রমিত হয়ে যায়। সেই জল কিন্তু আমাদের পান করা উচিত নয়। ঠিক আছে, তখন কি করব আমরা, ওই জরুরি অবস্থায় জন্য পানীয় জল সংরক্ষণ করা থাকে, ওই জলটা আমাদের ইউজ করতে হবে। ওকে, এবং যদি আমরা দেখি যে আমাদের খুব একটা দরকার নেই বাইরে যাওয়ার, ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে, ঠিক আছে, তাহলে আমরা ঘরের মধ্যেই থাকবো, সেটা আমাদের জন্য কি সুরক্ষিত ব্যবস্থা। এবং আমরা কি করব, ভিজা যে বৈদ্যুতিক সুইচ আছে ওইগুলো কিন্তু আমরা ছুবো না। ঠিক আছে, কেন? কারণ ভিজা জিনিসের মধ্যে কি থাকে, বিদ্যুৎ পরিবহন করে। এবং ছিঁড়ে পড়ে থাকে যে বিদ্যুতিক তার, অনেক সময় রাস্তার মধ্যে পড়ে থাকে, অনেক ধরনের বিপদ হয় আমরা শুনি, তাই না? তাহলে ওইগুলো আমরা একদম অ্যালার্ট থাকবো। হ্যাঁ, যেখানে জল জমে আছে ওইখানে আমরা মজা করতে যাব না, মিছে মজায় আমাদের বিপদ হয়ে যেতে পারে, তাই তো? তার জন্য কি বলছি আমি, যে তার যে ছেঁড়া অবস্থায় থাকে ওইগুলোতে কোনোভাবেই পা দেবে না, স্পর্শ করবে না। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই সতর্কতাগুলি মনে রাখতে হবে সব সময়, তাহলে কিন্তু আমরা সুরক্ষিত থাকব। আচ্ছা, তারপর দেখো এই যে সাইক্লোন হয়, আমরা কিন্তু এখন অনেক উন্নত মানে প্রযুক্তির যুগে বাস করছি, তাই না? এখন টেকনোলজির যুগ। তাহলে এই যুগে আমরা কিন্তু আগের থেকে জেনে যাই যে ঝড় হতে পারে, সাইক্লোন হতে পারে, তাই তো? তখন আমরা কি হয়, সতর্ক হয়ে যাই, আমরা নিরাপদ জায়গায় চলে যাই। ঠিক আছে, কিন্তু আমাদের যে আগামী যে গত যে শতাব্দীর যে প্রথম দিকে, গত শতাব্দীর প্রথম দিকে কিন্তু এই ধরনের ব্যবস্থা কিছু ছিল না। এখন আমরা মানে কিভাবে পাচ্ছি এই যে বার্তাগুলো, ভবিষ্যৎবাণী যেগুলো হচ্ছে যে বৃষ্টি হতে পারে প্রচণ্ডভাবে, এগুলো আমরা কেন পাচ্ছি? উপগ্রহ রাডারগুলোর কল্যাণে সাইক্লোন সম্পর্কে আমরা সাধারণ যে সাবধানতা, এটা 48 আওয়ার্স, তাহলে মানে অনেক আগে, 2 দিন আগে আমরা পেয়ে যাই খবর। ঠিক আছে, কিন্তু ওইগুলো কিন্তু আগে ছিল না। ঠিক আছে, তাহলে আমরা এখন কি অনেক লাকি, তাই তো, যে এই ধরনের বিপদ থেকে আমরা রক্ষা পেয়ে যাই। কিন্তু আগের দিনে জানতোই না যে সাইক্লোন হতে পারে, তাহলে হঠাৎ করে বৃষ্টি চলে আসতো, ঝড় চলে আসতো, তাহলে অনেক কিছু এভাবে নষ্ট হয়ে যেত। আমরা প্রথম দিনই পড়েছিলাম না যে বায়ু প্রবাহের গতির মাপার একটা যন্ত্র আছে, এটার নাম কি বলেছিলাম মনে আছে তোমাদের? অ্যানিমোমিটার। তাহলে অ্যানিমোমিটারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা যন্ত্র। কেন বলবো ইম্পর্টেন্ট? কেন, মানে এই সব কিছুর মূলে এই যে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, বাতাস এত জোরে জোরে বইছে, এটার কারণটা কি? কারণ হচ্ছে বায়ু প্রবাহের গতি। বায়ু তো প্রবাহিত হচ্ছে, বাতাস তো আছে বাইরে, কিন্তু এটার একটা গতি, এটার গতিটা যখন বেশি বেড়ে যায় তখনই তো ঝড় হয়, সাইক্লোন হয়। তাহলে গতি মাপার যে যন্ত্র, এটাকে বলে অ্যানিমোমিটার। তাহলে এটা যদি সবসময় তোমাকে সবসময় যখন আবহাওয়ার পূর্বাভাস যখন আমরা পাই, বা যারা স্টাডি করে এটা, তাদের কাছে যখন সবসময় এটা রিডিংটা যদি তারা দেখে, ঠিক আছে, এই রিডিংটা দেখে তো ওরা বুঝতে পারে যে আসছে কিনা ঝড়, সাইক্লোন হতে পারে কিনা। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে এই ঝড় মানে নিম্নচাপ থেকে হয়ে থাকে, আমরা জেনে গেছি, তাই না? আর নিম্নচাপ হয় কখন? যখন বাতাসের গতি বেড়ে যায়। ঠিক আছে, তাহলে এই যে ঝড় সৃষ্টিতে বায়ু প্রবাহের গতির কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই জন্য বায়ু প্রবাহ গতির পরিমাপ করা খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য এই যন্ত্রটাকে আমরা সবসময় মনে রাখবো, তাই না? কোন যন্ত্র দিয়ে বায়ু প্রবাহের গতি মাপা হয়, এগুলো কিন্তু তোমাদের ছোট ছোট প্রশ্ন আসতে পারে, তাই তো? তাহলে তোমরা নিশ্চয়ই এই চ্যাপ্টারটা সম্বন্ধে বিস্তারিত জেনে গেছো, তাই না? তোমাদের বইয়ের একদম পেছনে একটা ফ্লো চার্ট আছে, ঠিক আছে, একদম অনুশীলনীর উপরে একটা ফ্লো চার্ট আছে। এটা যদি তোমরা পড়ে নাও তাহলে তোমরা বুঝে যাবে যে এই যে সাইক্লোন, ঝড়, এগুলো কিভাবে সৃষ্টি হচ্ছে। আমি এটা একটু পড়ছি, একটু দেখো, একটু লক্ষ্য করো। দুটি অঞ্চলের মধ্যে যখন তাপমাত্রার পার্থক্য হয়, আমরা কি বলেছিলাম যে মাটি আর কি
জল, হ্যাঁ, সেই দুটি অঞ্চল সমুদ্র আর মাটি। তো দুটি কিন্তু অঞ্চলের মধ্যে তাপমাত্রা অনেক পার্থক্য থাকে। মাটি অনেক তাড়াতাড়ি কি গরম হয়ে যায়। ঠিক আছে, আবার আমরা কি পড়েছিলাম যে গ্লোবের ব্যাপারটাতে যখন আমরা আসি, যে যে ট্রপিক্যাল রিজন আছে, ঠিক আছে, কি বলে এটাকে, এটাকে ট্রপিক্যাল রিজনকে ক্রান্তীয় অঞ্চল, তাই না? তাহলে ক্রান্তীয় অঞ্চলটা তাড়াতাড়ি গরম হয়ে যায় কারণ সূর্যালোক ওইখানে ডাইরেক্টলি পড়ছে। আর যে পোলার রিজন আছে, ঠিক আছে, মেরু অঞ্চল, ওইখানটা কিন্তু তাড়াতাড়ি গরম হয় না। তাহলে ওই ক্রান্তীয় অঞ্চলের যে বায়ু তাড়াতাড়ি গরম হয়ে উপরের দিকে চলে যাচ্ছে, আর পোলার রিজন থেকে মেরু অঞ্চল থেকে তখন বায়ু দ্রুত বেগে ছুটে এসে ক্রান্তীয় অঞ্চলের শূন্যস্থানটা পূরণ করার চেষ্টা করছে। তাহলে এই জন্যই কি বাতাস জোরে প্রবাহিত হচ্ছে। এরপরে আছে আমাদের বায়ুর পরিচলন প্রবাহ সৃষ্টি। বায়ু পরিচলন করছে, ঠিক আছে, বায়ু প্রবাহিত হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গাতে যাচ্ছে, ওইখানে বায়ু পরিচলনটা সৃষ্টি হয়, মানে বায়ুর একদম স্পিডে যে চলা সেটা সৃষ্টি হয়। এর থেকে কি হয়, উষ্ণ বায়ু উপরে উঠে যায়। ঠিক আছে, তোমরা জানো পড়েছিলে যে বায়ুকে আমরা যখন গরম করি এটা প্রসারিত হয়, উপরে হালকা হয়ে যায়, তার জন্য এটা উপরে উঠে যায় এবং যেই জায়গা থেকে উপরে চলে গেল ওই জায়গাটা কি হয়, এখানে নিম্নচাপ সৃষ্টি করে। শীতল বায়ু কি হয়, নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে। ঠিক আছে, শীতল বায়ু ওই জায়গাটা পূরণ করার জন্য নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে, আর গরম বায়ু উপরে উঠে ঠান্ডা হয়। ঠিক আছে, আবার উপরে যখন উঠে যায়, এটা চক্রাকার চলছে। ঠিক আছে, যখন আবার উপরে একটা জায়গাতে গিয়ে কিন্তু ওইখানে গিয়ে শীতলতম স্থান পায়, যেখানে মেঘ সৃষ্টি হয়, ওইখান থেকে ঠান্ডা হয়ে আবার ফিরে আসে। তাহলে এটা চক্রের মতো চলছে। ঠিক আছে, তাহলে গরম বায়ু উপরে গিয়ে আবার ঠান্ডা হয়ে যায়, তখন জলীয় বাষ্পটা ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে। মেঘের বড় বড় জলবিন্দুগুলি বৃষ্টি, শিলাবৃষ্টি এই রূপে বা তুষার বৃষ্টি রূপে ভূপৃষ্ঠের মধ্যে নেমে আসে। ওকে স্টুডেন্টস, তাহলে এই যে নেমে আসছে যে, হ্যাঁ, যে নিচের দিকে যে নেমে আসছে জলবিন্দুগুলো, তার সঙ্গে দ্রুত বেগে উপরে ওঠা যে বায়ু, কি বলেছিলাম, বায়ু দ্রুত বেগে উপরে উঠছে আর জলবিন্দুগুলো নেমে আসছে, এই দুইটার মধ্যে যে বেগ এত বেশি থাকে, এই জন্য বজ্রবৃষ্টি সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে আবহাওয়ার বিশেষ পরিস্থিতির উপর ভিত্তি করে কোনো কোনো সময় ঝড় সাইক্লোনে পরিণত হয়ে যায়। ওকে স্টুডেন্টস, তাহলে পেছনে যে ফ্লো চার্টটা আছে এটা তোমরা মনে রাখবে, তাহলে সহজেই তোমাদের মনে থাকবে ঝড় আর সাইক্লোন কীভাবে সৃষ্টি হয়। খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার ছিল, আমরা জেনেছি এই চ্যাপ্টারটা সম্বন্ধে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমি এখানে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা নোট, ছোট ছোট নোট ধরো, কিভাবে বজ্রবৃষ্টি সৃষ্টি হচ্ছে, ঝড় কিভাবে সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, সেটা লিখবে। এখানে আমি তোমাদের কয়েকটা প্রশ্ন দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক, প্রথম প্রশ্ন হচ্ছে ঝড় কিভাবে সৃষ্টি হয়। তারপর হচ্ছে সাইক্লোন কি, তারপরে জলচক্র কিভাবে সৃষ্টি হয়, সাইক্লোনের মূল কারণ কি, তারপরে হচ্ছে টর্নেডো কি, বায়ু প্রবাহের গতি মাপার যন্ত্রটির নাম কি। ওকে স্টুডেন্টস, তাহলে এই কোশ্চেনগুলো তোমরা বাড়িতে বসে লিখে নেবে, ঠিক আছে, আর বইটা আরেকবার পড়ে নেবে। তোমাদের যদি অসুবিধা মনে হয় কোথাও, তাহলে বইটা একটু পড়ে নিও।
ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।